প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিবিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, সামনে বাজেট আসছে। আমরা জানি প্রতিদিনই নতুন নতুন খবর আমরা দেখছি, কোথায় ট্যাক্স বাড়তে পারে, কোথায় কমতে পারে, কিসের দাম বাড়তে পারে। তো সবাই এখন দর্শক, শ্রোতা, পাঠক সবাই আসলে উদগ্রীব এই বিষয়গুলো জানার জন্য। তো আজকে টিবিএসে লিড রিপোর্ট পাবলিশ হয়েছে যে 19টি খাতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আছে এবং সোর্স ট্যাক্স, এই দুটি খাতেই বেশ কিছু জায়গাতে কমতে পারে এবং এটা কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য এক ধরনের আসলে রিলিফ হবে। ব্যবসায়ীরা কিন্তু এই স্পেশালি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে তাদের একটা কমপ্লেইন আছে, অভিযোগ আছে যে এটা আসলে লস করলেও এগুলো তাদের দিতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে দর্শক আমরা আলোচনা করব। রিপোর্টটি করেছেন টিবিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন, তার সঙ্গে আলোচনা করব আমি আছি সাজ্জাদুর রহমান। সো রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে 19টি খাতে এআইটি সোর্স ট্যাক্স কমবে, দর্শকদের জন্য 19টি বলা দরকার নাই, মেজর কিছু খাত বলেন যে যেখানে এগুলো কমতে পারে। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে যেটা বলছিলেন আমি একটুখানি শুধু খুব সংক্ষেপে বলি। এবারে বাজেটটা যেটা আমরা প্রেডিক্ট করছি, আমরা কথা বলে যেটা জানলাম, তাতে মনে হচ্ছে যে বিজনেসের যে বটলনেক বাধা যেখানে যেখানে আছে সেটা কমানো, বিজনেসের কস্ট কমানো, এইটার একটা চেষ্টা গভর্নমেন্টের মধ্যে থাকবে এবং করদাতাদেরকে কিছুটা স্বস্তি দেওয়া, বিশেষ করে একটু প্রান্তিক পর্যায়ের যে মানুষ আছে তাদেরকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, এবারের বাজেটে সরকার এই চেষ্টাটা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এখানে একটা বিষয় যেটা আমাদের আজকের স্টোরিতে আসছে, যে বেশ কিছু খাতে আপনার ইম্পোর্ট স্টেজে ট্যাক্স দিতে হয়। ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা দিতে হয় বা স্থানীয় পর্যায়েও কিছু সোর্স ট্যাক্স আছে বা স্থানীয় পর্যায়ে কিছু অ্যাডভান্স ট্যাক্স আছে। ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে মূলত আমদানি পণ্যের উপর। এইটা সরকার নেয় হলো ব্যবসায়ীদের উপর থেকে এই সেন্সে যে ওনার কাছ থেকে আগে ইনকাম ট্যাক্সটা কেটে রাখলো, পরবর্তীতে উনি যখন প্রফিট করবেন, তো প্রফিট করলে তারপরে উনি হিসাব দিয়ে ফাইনালি যদি উনি সরকারকে আরও দেনা হন তাহলে যেটা কেটে নিল ওটা বাদে বাকিটা দিবেন, যদি পাওনা হন তাহলে সমন্বয় করবেন। কিন্তু বাংলাদেশে এই ব্যবস্থাটার কারণে যে প্রবলেম হচ্ছে, ব্যবসায়ীরা যে ট্যাক্সটা শুরুতেই কেটে নেয়, প্রথমত এটা আসলে ইন্টারন্যাশনাল ট্যাক্স স্ট্যান্ডার্ডের সঙ্গে মোটেই সাযুজ্যপূর্ণ নয়, সাংঘর্ষিক। কারণ হলো আপনি এখনো প্রফিটই করতে পারলেন না, আপনার কাছে ট্যাক্স নিয়ে নিল, বা সামনে প্রফিট হবেও কিনা সেটাও অনিশ্চিত ট্যাক্স নিয়ে নিলেন। কেন এটা নিচ্ছিল? কারণ হলো ব্যবসায়ীদের মধ্যে ফাঁকির প্রবণতা আছে, ব্যবসায়ীরা ট্যাক্স প্রফিট হলেও ওনারা এটা লুকানোর একটা প্রবণতা অনেকের মধ্যে আছে, লস দেখায়, হ্যাঁ লোকসান দেখায়, প্রফিট কম দেখায়। তো এনবিআর যেহেতু পাচ্ছিল না, আবার তার ক্যাপাসিটিও কম সবার এই সব হিসাব নিকাশ দেখা, ফলে এনবিআর যেটা করতো যে তাদের কাছ থেকে আগাম একটা ট্যাক্স নিয়ে নিত। কত পার্সেন্ট নিত? 85% ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে, যেটা আবার লোকাল 5% তো আসলে এটা তো কম না, অনেক বিজনেসে তো 5% নেট প্রফিট নাই। 5% তো আপনার এটা ইম্পোর্টেড গুডসের উপরে। এখন 5% যদি আপনি ইম্পোর্টেড গুডসের উপরে নিয়ে নেয়, আপনার তার অ্যাকচুয়াল মানে ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যায় হয়তো 30-40-50%, বা যারা লোকসান করলো তার জন্য তো পুরোটাই। তো ফলে এইটা নিয়ে বহু কথা হচ্ছে আসলে, যে এই যে ট্যাক্সটা নেওয়া হয় প্রফিট না করলে, তখন যেটা করে আসলে এতদিন ধরে যে প্র্যাকটিসটা আসলে হয়ে আসছে, ব্যবসায়ীরা তখন মনে করে যে এই টাকা তো আর আমি ফেরত পাবো না, ফেরত নেওয়া সম্ভব না, তখন এই যে টাকাটা তার কাছ থেকে নেওয়া হয় সেটাকে পণ্যের মূল্যের সঙ্গে যোগ করে দেয়। আলটিমেটলি কনজিউমার ক্ষতিগ্রস্ত হয়, পণ্যের মূল্য বেড়ে যায়। এবং স্থানীয় পর্যায়ে যত ধরনের ট্যাক্স নেয়, মূল উদ্দেশ্য হচ্ছে ফাঁকি ধরে। যেহেতু ফাঁকি ধরতে পারছে না, তো অ্যাকচুয়ালি যারা লোকসান করে তারা তো লোকসান করবে না, যেটা উনি করবে উনি পাস অন করে এটা কনজিউমারের কাছে, কনজিউমার ক্ষতিগ্রস্ত হয়। এখন এবারের বাজেটে যে জিনিসটা এনবিআর করছে, এই জায়গাকে যৌক্তিকীকরণ করছে, অর্থাৎ ইম্পোর্ট স্টেজে বিশেষ করে শিল্পের কাঁচামাল যেসব ইন্ডাস্ট্রি জন্য আসবে, সেই কাঁচামাল ইম্পোর্টের ক্ষেত্রে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটি একটু কমাচ্ছে, মানে 5% আছে, কত হতে পারে? 4% হতে পারে। তারপরে স্থানীয় পর্যায়ে যে সাপ্লাই হয় ইন্ডাস্ট্রির জন্য, সেটি 5% যেটি আছে সেটি 4% হতে পারে। এটি একটি বড় একটা পদক্ষেপ। অ্যাটলিস্ট আমাদের ব্যবসায়ীরা বা এক্সপার্টরা বলছেন যে এটি আরও কমানো উচিত। তো অ্যাটলিস্ট এনবিআর একটা পদক্ষেপ নিল। আরেকটা হচ্ছে যে আপনার বেশ এর বাইরে অন্যান্য জায়গায়, যেমন আমি যদি আপনাকে বলি, আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে
এখন তারা একটা ইনসেনটিভ পায়, হুম। রপ্তানিকারকরা বিভিন্ন নতুন বাজারে এক্সপোর্ট অথবা স্থানীয় পণ্য দিয়ে অর্থাৎ ব্যবহার করে। ব্যবহার করে এক্সপোর্ট করলে সে যে পরিমাণ ইনসেনটিভ পায় সেই ইনসেনটিভের উপর 10% সোর্স ট্যাক্স আছে। আচ্ছা। তো ব্যবসায়ীদের বহুদিনের দাবি হচ্ছে যেহেতু এটা ইনসেনটিভ বা হুম। আমাদেরকে এটি এক ধরনের সহায়তা, এটির উপরে তো ট্যাক্স হওয়া উচিত না। এটা তো আমার আসলে ওই অর্থে আয় বলা যাবে না, এটি তাকে ব্যবসায়ী, বাট এটি বছরের পর বছর ধরে আসছে। তো এই জায়গায় এই সোর্স ট্যাক্সটা অর্ধেক কমতে পারে। কত আছে এখন এখানে? এখন 10% আছে, এটি 5% হতে পারে। আচ্ছা। এর বাইরে আপনার বেশ কিছু রিসাইক্লিং, বাংলাদেশে এখন একটা সম্ভাবনা আছে রিসাইক্লিং প্রোডাক্ট, সেটি গার্মেন্ট অথবা অন্যান্য অনেক প্লাস্টিক সেক্টর, আরও অনেক এখানে রিসাইক্লিং সেক্টর যে সাপ্লাই হয়, কাঁচামাল সাপ্লাই হয়, বিভিন্ন ধরনের সাপ্লাই আছে, সেখানে এখন যেই সোর্স ট্যাক্স আছে 3% থেকে এটা 1% হতে পারে। তারপরে আপনার গোল্ডের বিক্রিতে এটি 5% ছিল, এটি 0.5% হবে। এটিতে একটা মেজর গোল্ড বিক্রিতে মানে কি কিরকম? গোল্ড যখন ইয়ে হয়, যারা বিক্রি করবেন, তো বিক্রির উপরে এআইটি আছে 5%, সেই 5%টাই এখন 0.5% নিয়ে আসছে। এখানে কমানোর একটা কারণ হচ্ছে গোল্ড আসলে বাংলাদেশে যে বিক্রি হয়, প্রচুর বিক্রি আছে, কিন্তু কাগজে কলমে এটি নাই, সরকার এখান থেকে ট্যাক্স ভ্যাট পায় না। না, 5% ট্যাক্স মানে তো যে বিক্রেতা সে তো কাস্টমার থেকেই নিবে সেটা। তো কাস্টমারের থেকে 5% নিতে গেলে তো আসলে কিনবে না এবং ফলে তারা ইনফরমেশনগুলো লুকায়, তারা এই তথ্যগুলো দেখায় না, তো সরকার বঞ্চিত হয়। তো এজন্য এখন সরকার এই ক্ষেত্রে একটা বড় ছাড় দিচ্ছে, এটা ভ্যাটের ক্ষেত্রেও ছাড় হবে, গোল্ডের ক্ষেত্রে একটা বড় ছাড় হবে। তারপরে আপনার কম্পিউটার ইকুইপমেন্ট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম আছে, এগুলোর সাপ্লাইয়ের ক্ষেত্রে 5% থেকে 2%, এরকম আরও অনেক ইন্ডাস্ট্রি আছে। ওকে, এই যে এগুলো কমাচ্ছে, তো এগুলো কি আসলে তাহলে এই প্রোডাক্টগুলোর দাম কমবে, বা এখানে যারা জনসাধারণ ক্রেতা আছে তারা এই দাম কমার সুবিধাটা কি তারা পাবে? ইম্পর্টেন্ট একটা ইস্যু, খেয়াল করবেন আমরা যদি খুব স্বাভাবিক সেন্সে বলি, যেহেতু এই ট্যাক্সগুলো কমাচ্ছে, ফলে কোম্পানির জন্য যেটা সুবিধা হবে, তার যেই টাকা আটকে থাকতো সেই টাকা আটকে থাকতে হচ্ছে না, অথবা কোম্পানি তো যদি এই টাকা উঠাতে না পারে তাহলে কি করতো, পণ্যের দামের সঙ্গে যুক্ত করে দিতাম, যেটা বললাম। তো এখন তো স্বাভাবিকভাবেই এই সুবিধা ভোক্তা পাওয়া উচিত এবং হয়তো কিছু কমবে, কিন্তু বাংলাদেশে আবার ব্যবসায়ীদের একটা অসৎ ব্যবসায়ী শ্রেণী আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা যেটা করে, এই যে সুবিধাগুলো ট্যাক্স পলিসির কারণে যে সুবিধাগুলো তারা পায়, তারা আবার পুরোটা ভোক্তাকে দেয় না, যেটা ভোক্তা পাওয়া উচিত। এখানে তারা তাদের কাছে প্রফিটের একটা অংশ তারা আবার নিয়ে যায়, এই একটা বড় প্রবলেম বাংলাদেশে আছে। তো ফলে দেখা যাক এখানে কি তখন কি এনবিআর এর কোনো রোল আছে, তারা কি এখানে কোনো রোল প্লে করতে পারে? এটা আসলে এনবিআর যেটা করতে পারে, পলিসি দিয়ে রোল প্লে করতে পারে। এনবিআর হয়তো মনে করতে পারে আমি কনজিউমারের জন্য দিলাম আলটিমেটলি, তো দিল না কনজিউমারকে, তাহলে আমি এটা দিয়ে লাভ কি, তখন আবার হয়তো এনবিআর বাড়িয়ে দিতে পারে। কিন্তু আসলে যেটা হওয়া উচিত, এইটি মনিটরিং করা যে অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা, সেটা এককভাবে এনবিআর এর হাতে নেই আসলে, কারণ এর সঙ্গে ভোক্তা অধিকার আছে, অন্যান্য একটা মার্কেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে অনেকগুলো সরকারের আদার অর্গান আছে, তো তারা সহ যদি কাজ করে তাহলে এটি সম্ভব সরকার। তবে এটি পরিষ্কার, শুধু আমি যেটি বললাম যে ট্যাক্স কমাচ্ছে, ট্যাক্স কমানো ছাড়াও সরকার এবার বেশ কিছু উদ্যোগ নিয়েছে বা নিতে যাচ্ছে, যেটি আসলে ব্যবসা বাণিজ্য এমপ্লয়মেন্টের জন্য একটা বড় সুবিধা হবে, একটা বড় পুশ হবে, বিশেষ করে ভ্যাট এবং কাস্টমসের ক্ষেত্রেও, ভ্যাটেরও বেশ কিছু জায়গায় ছাড় দিচ্ছে। এবং আপনাকে বলি যে আইএমএফের একটা প্রেশার ছিল বাংলাদেশে, যে যাতে যেসব ট্যাক্স অব্যাহতি আছে অব্যাহতি যাতে তুলে দেওয়া হয় পরিষ্কারভাবে, এবং যেখানে সানসেট ক্লজ আছে, অর্থাৎ এই বছর শেষ হবে, যে 2028 সালে শেষ হবে, অথবা 2030 সালে শেষ হবে, অথবা 2027 সালে শেষ হবে, সেটি যাতে আর না বাড়ানো হয়। এনবিআর কিন্তু সে পথে এবার হাঁটছে না। আইএমএফের ওই সাজেশন অনুযায়ী এনবিআর ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য এবার এসব জায়গায় কিন্তু অব্যাহতি রাখছে 2030 পর্যন্ত। এই যে রিয়াদ, আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে অব্যাহতি বা ট্যাক্স বেনিফিট দিচ্ছে এবার সরকার, দিতে পারে, যেহেতু এখনও বাজেটটা পেশ করা হয়নি। তো আবার আমরা দেখছি যে সরকারের যে এনবিআর থেকেই ট্যাক্স রেভিনিউ কালেকশন সামনের বছর সেটা 6 লাখ কোটি টাকার উপরে। তো এই বছর যেটা ট্রেন্ড, তো তার থেকে এটা অনেক বেশি, 30-40% বেশি হবে। তো সেটা অনেকেই অলরেডি বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে অ্যাচিভেবল না। তো এই যে সরকার আবার ধরেন যে একই সাথে কমাচ্ছে, আবার তো তার রেভিনিউ টার্গেট বেশি, তার স্পেন্ডিং প্ল্যান বেশি, তো এই টাকাগুলো কোত্থেকে আসবে তাহলে? আচ্ছা,
আপনি খেয়াল করবেন প্রতি বছরই কিন্তু একটা লম্বা টার্গেট, একটা বড় টার্গেট এনবিআরকে দেওয়া হয়। তো যথারীতি এবারের টার্গেটও বড় আসছে। এই যে আপনি 35%, 36% বলছেন, আমাদের কাছে মনে হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রেই যেই পরিমাণ আদায় হবে তার তুলনায় আগামী অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়াবে তাতে 50% তার টার্গেট হয়ে যাবে বেশি আদায় করার। তো এইটি আসলে বাংলাদেশের স্বাধীনতার পর কখনোই এত বেশি হারে ট্যাক্স আদায় হয়নি। হ্যাঁ, এই যে ছাড় দিচ্ছে আবার, তাইলে আপনি এখান থেকে তো কমবে, বাড়বে কোথা হ্যাঁ, থেকে? এই আমি সেটাই বললাম। তো এখন যেটি সরকারের আমরা প্ল্যান মনে হচ্ছে, যেমন সরকার রাজস্ব আদায় বাড়ানোর জন্য কয়েকটি খাত সরকারের হাতে ছিল। একটা হচ্ছে পলিসির মাধ্যমে যেমন টোবাকো পণ্যের উপরে একটা বড় রাজস্ব বাড়ানোর টার্গেট আছে। সরকারের একটা টার্গেট ছিল ওয়েলথ ট্যাক্স ইন্ট্রোডিউস করা এবছর, অর্থাৎ সম্পদশালী যারা বেশি ধনী তারা বেশি কর দেবেন, বা যারা অনেক সম্পদের মালিক। তো এরকম প্ল্যান শেষ পর্যায়ে এসে বাতিল হয়ে গেছে। সরকার এটাকে আরও একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে, এটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে চাচ্ছে যে আসলে এটা কোথায় গিয়ে হিট করতে পারে বা কি। তো ফলে এই বছর আর সেটিও হচ্ছে না। সেটি যদি হতো সেখান থেকে একটা ভালো রাজস্ব আসতে পারতো। এরকম আরও কিছু সেক্টর সরকার ফিক্সড করেছিল শুরুতে, সেখান থেকে সরকার এখন কিছুটা ব্যাকট্র্যাক। তো ফলে সরকারের রাজস্ব আদায়ের যে বড় খাতগুলা, সেগুলা একমাত্র আপনি যদি চাঙ্ক অ্যামাউন্ট ধরেন সেটি টোবাকো ছাড়া অন্য সেক্টরগুলোতে খুব বড় রাজস্ব আসবে না এখানে। যেটি সরকার ইন্ট্রোডিউস করতে চাইছে সরকারের এবারের প্ল্যান অনুযায়ী, যে রাজস্বের মানে ট্যাক্স এবং ভ্যাটের বেইসটা বাড়ানো, এক্সপানশন করা, অর্থাৎ আওতাটা বাড়ানো। প্রচুর মানুষ এখন 8 লাখ ভ্যাট নিবন্ধনধারী আছে, 4 লাখের মতো তারা রিটার্ন দেয়। তো কিন্তু এনবিআর মনে করছে এটি অন্তত 50 লাখ ভ্যাট নিবন্ধনধারী হওয়া উচিত, যে পরিমাণ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে। তো এনবিআর এর এবার এরকম কিছু প্ল্যান আছে যে এই মানে এক্সপানশন করা। এই জন্য যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অথবা ট্রেড লাইসেন্স নিতে গেলে তার ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। তার মানে এখন মানুষ বাধ্য হবে ট্যাক্সের আওতায় আসার জন্য। তারপরে দেশে ছোট মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠান দোকান আছে তাদেরকে এবার ভ্যাটের আওতায় আনার একটা প্ল্যান আছে। ট্যাক্সের ক্ষেত্রেও আওতা বাড়ানোর জন্য, যেমন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আজকে আমাদের স্টোরের নিউজ আছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু বাদ দিয়ে, যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট অথবা সরকারি সুবিধা যেসব অ্যাকাউন্ট যেটা আছে এগুলো বাদ দিয়ে, হ্যাঁ, ফার্মার্স অ্যাকাউন্ট, এগুলো বাদ দিয়ে বাকিদের উপরে অ্যাকাউন্ট খুলতে গেলে তার টিআইএন লাগবে। টিআইএন মানে হচ্ছে উনি ট্যাক্সের আওতার মধ্যে আসলেন, অথবা এই অ্যাকাউন্টগুলো যদি রানিং এখানে তখন একটা প্রশ্ন আসে যে ধরেন যে একটা গ্রামের একটা লোক, বাজারের সে একটা দোকানদার, সে আসলে বিন বা টিন নিবে, এটা কি প্রসেসটা তো অনলাইনে করতে হবে, তো এগুলো তো অনেকে নাও জানতে পারে। তো এখানে কিভাবে যেমন আপনি ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে এনবিআর এর এবার যে প্ল্যানটা আছে সেটা হলো যারা ছোট দোকানের উপরেও কিন্তু তারা এবার ভ্যাটের আওতাটা বাড়াতে চাচ্ছে। সেটা হলো এইভাবে স্পেসিফিক ভ্যাট তারা দিবে, এটার নাম হবে স্পেসিফিক ট্যাক্স। সেটা এরকম হতে পারে যে 1,000 থেকে 10,000 টাকার মধ্যে প্রতি মাসে। ধরুন ওই অফিসাররা ঠিক করবে না যে কোন দোকান কত ভ্যাট দিবে, এটা এনবিআরই একটা ক্রাইটেরিয়া সেট করে দিবে। 5 ধরনের ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে যে প্রতিষ্ঠান পড়বে তারা ওই শ্রেণীর ভ্যাটের মধ্যে, ধরুন 1,000, 2,000, 5,000, 8,000, 10,000 এরকম একটা অ্যামাউন্ট হতে পারে। তো সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তারা প্রতি মাসে ওই পরিমাণ ভ্যাট দিবে, কিন্তু তাদের রিটার্ন দিতে হবে না। তাদেরকে শুরুতে এইভাবে করে ভ্যাটের আওতায় আনবে। তাদের হয়তো একটা নিবন্ধন নাম্বার তারা পেয়ে যাবে, এবং এই নিবন্ধন নাম্বারটা খুব ইজিলি হবে। অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করলে উনি আবেদন পাবেন, এটার জন্য অফিসারদের অনুমোদনের প্রয়োজন হবে না। তাহলে এটি একটি বিষয়, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কি ভ্যাট রিটার্ন তাদেরকে দিতে হবে না। এবার ভ্যাট রিটার্ন যারা দেবেন তাদের ক্ষেত্রেও কিছু একটু ছাড় দেওয়া হচ্ছে যারা প্রতি মাসে দেন। অন্যদিকে আপনার ট্যাক্সের ক্ষেত্রে যেটা এনবিআর করতে চাচ্ছে, ওই ছোট দোকানগুলো যারা হচ্ছে ডিলারের কাছ থেকে নেয়, তো ডিলার দেওয়ার সময় তার কাছ থেকে প্রতি 1000-এ 2 টাকা করে কেটে রাখবে, সেটি হলো তার ট্যাক্সের উপরে। কারণ আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে ছোট মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে যদি দিতে হয় একটা গ্রামের মধ্যে যারা আছে, টিআইএন পার্সোনাল ধরেন, এটা একটা রিপারকেশন আসতে পারে। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলে যেটা বুঝছি, কারণ হলো অনেক সাধারণ মানুষ আছে, ওনার ব্যাংকে লেনদেন আছে, ওনার করযোগ্য আয়ও নেই, উনি এসব অত বুঝেনও না। তো ওনাকে যদি এখন টিআইএন নিতে হয়, টিআইএন নেওয়ার অর্থ হচ্ছে উনি করের জালের মধ্যে এসে গেলেন আসলে।
এবং বাংলাদেশে কর ব্যবস্থা সম্পর্কে মানুষের মনোভাবটা এরকম যে করের জালের মধ্যে একবার আসলে তার আর মুক্তি নেই। এরপরে দেখা গেছে একজন সাধারণ মানুষ, তাকে হঠাৎ করে নোটিশ দেওয়া হবে, তার ফাইল অডিট হবে, উনি ট্যাক্স দেন না বা এরকম। তো সাধারণ মানুষ কিন্তু এগুলোকে ভয় পায় এবং ট্যাক্স অফিসে গেলে তারা অনেক হয়রানির শিকার হন। যদিও এনবিআর এর এখন উদ্যোগ আছে এটাকে অটোমেটেড করার, এবং অডিট সিলেকশন প্রসেসটাও তারা অটোমেটেড করেছেন। কোন কোন ফাইল অডিটের আওতায়, এটা অফিসারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না। এটি হচ্ছে সফটওয়্যার সিলেক্ট করবে কোন কোন ফাইলগুলো অডিটের আওতায় আসা উচিত। কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা ভয় আছে। এখন রাইট। এই অবস্থায় যদি সাধারণ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার টিআইএন ম্যান্ডেটরি করা হয়, তাহলে মানুষের মধ্যে এক ধরনের ভীতিও আসতে পারে। অনেকে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইবেন না, বা ব্যাংক ট্রানজ্যাকশন যদি রানিং রাখতে হয় তাকেও টিআইএন নিতে হবে, যারা এখন টিআইএন নেই। তো হয়তো এই ক্ষেত্রে দেখা গেছে এই জায়গায় একটা ভীতি তৈরি হতে পারে, অথবা মানুষের লেনদেন কমে যেতে পারে, নেতিবাচক প্রতিক্রিয়া আসতে ট্রানজ্যাকশন পারে। আসতে পারে। এরকম একটি বিষয় আমরা শুনতেছি। উদ্দেশ্য সরকারের ভালো, হুম। কিন্তু প্রসেসটাকে কিভাবে ব্যবসা বান্ধব বা করদাতা বান্ধব করা যায় যাতে মানুষ উইলিংলি আসে, হুম। এবং এমন একটা পরিবেশ তৈরি করে যাতে মানুষ ভয় না পায়, সে ভয়ের পরিবেশ থেকে আসলে বাংলাদেশের ট্যাক্স ডিপার্টমেন্ট এখনো মুক্ত হতে পারেনি। কিন্তু সরকারের এখন যাই করবে, সরকারের উচিত হবে মানুষকে আস্থায় নিয়ে যাতে এই কাজগুলো করতে পারে। রাইট। ওকে রিয়াদ, আপনার সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম যে আসলে কি হতে পারে, কোথায় কি ধরনের ট্যাক্স ছাড় হতে পারে, বাড়তে পারে, এবং সেগুলোর আসলে প্রভাব কি হতে পারে অর্থনীতিতে, এগুলো নিয়ে আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।